30 বছর বয়স ক্রস করলে বা 30-এর দোরগোড়ায় যখন আমরা মেয়েরা এসে দাঁড়াই, তখন দেখবে আমাদের মধ্যে না একটা অদ্ভুত রকমের কিন্তু ইনসিকিউরিটি কাজ করে। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু খেয়াল করে দেখো অনেকের ক্ষেত্রে হয়, বিশেষ করে যারা বাড়িতে থাকি আমরা গৃহবধূ আমাদের। সেটা কেমন, এই যে যেমন ধরো ডার্ক সার্কেল, সেটা একটু বেশি করে নজরে আসা, বা চুলে কোথাও হালকা পাক ধরেছে সেইটা দেখতে পাচ্ছি, একটু রিঙ্কেল মনে হচ্ছে স্কিনে, এই সমস্ত কিছু, এগুলো নিজের পাশাপাশি সবার চোখে পড়ে। এছাড়াও যে আরও কত ধরনের প্রবলেম আমাদের মেয়েদের ফেস করতে হয় এই বয়সটাতে, সেটা কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না, আর অন্য কেউ বলে বোঝানো সম্ভব হয় না। যারা ধরো যে বাইরে যাচ্ছে কাজের জন্য, তাদের তো ঠিকই আছে, প্রেশারের দিকটা চিন্তা করলে আমি বাড়িতে আছি বলে আমি আমার কাজগুলোকে সবসময় বড় করে দেখব না, আমি সবার দিকটাই বুঝে চলার চেষ্টা করি। তাদের অবশ্যই ঘর বাইরে দুটোই সমান তালে সামলাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তবুও কি বলো তো, তাদের না একটা বাইরের জগৎ থাকে। হয়তো বাড়িতে কারোর সাথে কিছু হলো, কোনো কারণে মনটা খারাপ আছে, কাজের জায়গায় গিয়ে কাজটা নিয়ে তারা ব্যস্ত থাকছে, বা আরও 5টা মানুষের সাথে তাদের সামনাসামনি কথা হচ্ছে, তাদের সেই যে খারাপ লাগার যে সময়টা, যেটা বাড়িতে থাকাকালীন সময় তাদের সাথে হয়, সেইটা সাময়িক সময়ের জন্য হলেও তারা ভুলে থাকতে পারছে। কিন্তু আমরা কিন্তু সেটা পারি না। আমাদের ভালো লাগুক চাই না লাগুক, যাই কিছু হয়ে যাক, আমাদেরকে ঘরের থেকেই সেই পরিস্থিতিটার সম্মুখীন হতে হয়, সেটাকে সামলানোর চেষ্টা করতে হয় বা সামলাতে হয়, কিছুটা বাধ্য হয়েই। হ্যাঁ, না চাইলেও সেটা করতেই হবে, কারণ পরিস্থিতি যদি উল্টো দিকে চলতে থাকে তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। আর আমরা যদি ভালো না থাকি, আমাদেরকে ঘিরেই তো সংসার, আমরাই তো সংসারটাকে আঁকড়ে রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি। তাই আমরা যদি ভালো না থাকি, তাহলে সেই সংসারটা ভালো থাকবে কি করে? তো চেষ্টা করা উচিত যে এই বয়সটার পর না নিজের জন্য একটু হলেও ভাবা। আমার তো ভীষণভাবে মনে হয়, যখন আয়নার সামনে দাঁড়াই, খুব মনে হয় জানো তো, যে সেই যে টিনেজটা আমরা যেটা পার করে আসি, সেই সময়টা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়। তখন আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, নিজের সাজগোজ, নিজের জামা কাপড় সংক্রান্ত ব্যাপার আর কি। হ্যাঁ, বা নিজের কি করতে ভালো লাগছে, নিজের পড়াশোনা, সেই সময়টা শুধুমাত্র আমি একা নিজেকে নিয়ে ভাবতাম। কিন্তু এখন সময়টা এমন, বা এখন এই যে স্টেজটা, এখন নিজের কথা ভাবার সময় নেই। সারাদিন আয়নার সামনে দাঁড়ানোর সুযোগটাই পাই না। কখন যে সকাল হচ্ছে, কখন যে সারাটা দিন পেরিয়ে রাত্রি চলে আসছে, সত্যি বোঝাই যায় না। হ্যাঁ, তাই কি আমার যেটা মনে হয়, যেটা বলতে চাই আমি তোমাদেরকে, যে গৃহবধূদের উদ্দেশ্যে, যে বাড়িতে যতক্ষণ সময় আছি বা আছো, কাজ তো চলছেই, কাজ তো করতেই হবে। কাজ না করলে সংসারটা চলবে কি করে? সবাই করে। যদি কারো হেল্পিং হ্যান্ড থাকে, তাকেও তার নির্দিষ্ট কিছু কাজ তার জন্য বরাদ্দ থাকে, তাকে সেটা করতেই হবে, যতই সে বাড়িতে থাক বা বাইরে কাজ করতে যাক। আর যাদের হেল্পিং হ্যান্ড নেই, যেমন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি ইচ্ছে করে রাখি না যে আমার এই দু তিনজনের সংসার শুধু শুধু কাউকে এনে, আমার একটা তো ব্যাপার আছেই যে আমার টাকাটাও লাগবে, আর খুব বেশি এমন হাতে ঘোরা কাজ নেই যে আমি একা করতে পারবো না, সেজন্য আমি রাখি না। তাই উচিত কি, আমার যেটা মনে হয়, যেটা বলতে চাচ্ছি, যে বাড়িতে যতক্ষণ আছি বা আছো, ঘরের কাজ করছো, করো, সবই করো, কিন্তু মাঝে মধ্যে একটু নিজের দিকে খেয়াল রেখো। এই সময় না কেউ বলবে না, তখন নিজের সবার পাশাপাশি আমরা নিজেরাই বেশি ব্যস্ত হয়ে পড়ি। আমাদেরকে বাদ দিয়ে রাজ্য জুড়ে চিন্তা মাথায় নিয়ে আমরা সেই সময় চলি, নিজের ব্যাপারে কিছু ভাবি না, কিন্তু আমাদের রাজ্যের চিন্তা মাথায় তখন ঘুরতে থাকে, যে এইটা কী করে করলে ভালো হবে, ওইটা কী করলে ভালো হবে, স্বামীর কথা, বাচ্চার কথা, এগুলো ভাবি তখন। কিন্তু সবই ঠিক আছে, সবই করতে হবে, কিন্তু তার পাশাপাশি নিজের খেয়াল রাখাটা, নিজের যত্ন করাটাও দরকার। কেউ বলবে না, জানো তো, কেউ বলবে না। তুমি যদি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কোমরে কাপড় গুজে, মাথার ঘাম পায়ে ফেলে অনবরত সংসারের জন্য করে যাও না, তাও তোমাকে কেউ কিন্তু বলবে না যে অনেক হয়েছে, এখন একটু বিশ্রাম করো, বা ভালো করে চোখ মুখটা ধুয়ে এসে চুলটা একটু আঁচড়াও, চুলটা দেখো তো কেমন অগোছালো হয়ে আছে, বা মুখে একটু ক্রিম দাও, একটা ছোট্ট করে টিপ পরো, শাড়িটা ঠিক করে পরো। এগুলো কেউ কখনো বলবে না। সেই জন্য নিজের যত্নটা নিজেকে করাটা শিখতে হবে, বিশেষ করে এই বয়সটার পরে। এটাই আমি তোমাদেরকে একটুখানি বলতে চাই। তো যাই হোক, এখন বাজে হলো 1:45। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে আজকে হলো বৃহস্পতিবার। তো স্নান টান করা হয়ে গেছে, মোটামুটি যা যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি। এখন একটু ভিডিওর কাজ আছে, সেটা করব, তারপরে লাঞ্চ করে আবার বিকেলে যা যা কাজকর্ম আছে সেগুলো করা শুরু করব। আজকে সকাল থেকে না ওয়েদারটা বেশ মোটামুটি ঝলমলেই আছে।
পৌষ পার্বণ তো গেল, পৌষ পার্বণ তো চলে গেছে। পৌষ পার্বণের দিন তো মারাত্মক ঠান্ডা ছিল, সেদিন আমি কিচ্ছু করতে পারিনি, কোনো পিঠে পুলি কিচ্ছু করতে পারিনি। যতটুকু না করলে না, নিয়ম রক্ষার্থে শুধুমাত্র সেটাই করেছি, ব্যাস, আর কিচ্ছু করা হয়নি। গুড় এনেছিল সুমন, পাটালি গুড়, সেটা অমনি পড়ে আছে। যে এখনও তো ঠান্ডাটা আছে, মাস দুয়েকের মতো হালকা হালকা ঠান্ডা এখনও মোটামুটি থাকবে। সেজন্য সুমনকে বললাম যে কিছু পিঠে পুলি সংক্রান্ত কাজকর্ম আর কি করতে যা যা লাগে, তো কিছু এনে টেনে দিয়েও দেখি আমি করব। ঠান্ডাটা যেহেতু একটু কম, তো এখন করতে পারবো। তো চলো তাহলে পরে আবার আসছি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তারপরে এখন হলো সন্ধেবেলা, হ্যাঁ 5:30টার মতো বাজে। ইন্দ্রাক্ষী স্কুল থেকে এসছে 5টার সময়। তো তারপরে ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিলাম। ওটস খায় স্কুল থেকে এসে, হয় ওটস না হলে ডালিয়া, ভাতটা এখন আর দিই না। তো মাঝে সন্ধ্যের কিছু কাজকর্ম আমার করা হয়ে গেছে, যেমন সন্ধে দিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, বিছানাটা ঠিক করলাম, জল ভরলাম। আর এখন এই যে স্টাডি টেবিলটা, এইটা না গতকালকে এসছে, আজকে তো আমি ভয়েসটা দিচ্ছি, আর আজকে এইটা আসার কথা ছিল। ও জানে, ইন্দ্রাক্ষী জানতো যে ডেলিভারি ডেটটা ছিল আজকে। স্কুল থেকে আসার সাথে সাথেই বলিনি আমি, বললে তো খাওয়া দাওয়া ছেড়ে এটা নিয়ে বসে থাকবে, সেই জন্য খাওয়ানোর পরেই ওকে আমি দিলাম। আর নতুন জিনিস পেয়ে যেন আনন্দ আর ধরছে না। এখন তো আমি ক্লিপটা শ্যুট করছি, কিন্তু এর খানিকক্ষণ আগে সেই যে দৃশ্যটা, ওর যে সেই খুশির মুহূর্তটা, সেইটা আমার শ্যুট করা হয়নি। সেইটা দেখলে তোমরা বুঝতে পারতে। জন্য আমি জানি হ্যালো কিটি লেখাটা আছে যে, সেই জন্য এটার বেশি পছন্দ। কিন্তু বাবা যে দেখালো না মামাম, উডের গুলো, ওটা কিসের জন্য ছিল? ওটা কোম্পানি না, এটা আবার কোনো, বাট এটা সেলুন না, না না এটা সেলুন না, সেলুন না এটা। বোকা কথা বলিস না বোকার মতো। এটা সেলোর উড হয়, সেলোর উড হয় না, সেলো। আচ্ছা ঠিক আছে, এটা খুব একটা বেশি হার্ড না, বা খুব বেশি বড় না। রাখো দেখি, রাখো রাখো একটু, খুব বেশি বড়ও না। এটা তোমার গেঞ্জির সাথে এটা ম্যাচ করে গেছে কালারটা। খাতা বা বই কোনোটাই দুটো বেশি খুলে নিয়ে করতে পারবি, লিখতে পারবি না। হ্যাঁ একদম পাশাপাশি খুলে নিয়ে লিখতে পারবি না। এটা খাতাটা ভাঁজ করে বা বইটাকে ভাঁজ করে লিখতে হবে। তোমার পছন্দ হয়েছে মা? এর আগের দুটো তো ভেঙে ফেলেছো। এটা ওটা স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেলে আর কিন্তু পাবে না। দেখে তাকাও একটু। ঠিক আছে ঠিক আছে। ওর এর আগের যে দুটো স্টাডি টেবিল ছিল না, সেইটা এর থেকে সাইজটাও বড় আর বেশ শক্তপোক্ত ছিল। ভেঙে গেছে, ওটা অনেক দিন ব্যবহার করার পরে ওটা ভেঙে গেছে। তো ওকে বললাম তাই যে ভেঙে গেলে আর দেবো না, যদিও কোনো কিছুই চিরস্থায়ী নয়। হ্যাঁ তাছাড়া এটা একটু হালকাও আছে। হ্যাঁ তবুও বাচ্চাকে বলতে হয় যে জিনিস চাইলেই পাওয়া যায় না, যত্ন করে ব্যবহার করাটা শিখতে হবে। তো যাই হোক, এখন দেখো রান্নার মধ্যে চলে এসেছি। হ্যাঁ ইন্দ্রাক্ষী এই সময় পড়ছে, মাঝে ঘন্টাখানি ঘুমিয়ে নিল, আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে এখন রান্না করছি হলো মাছের ঝোল। রুই মাছ নিয়েছিলাম গতকালকে মাছবালা দাদার কাছ থেকে, তো সেটাই রান্না চলছে। দুপুরে চিকেন ছিল, রাত্রে চিকেন করে রেখেছিলাম পরশুদিন রাত্রে, তো সেইটা আছে রাত্রে, সেটা দিয়ে খাওয়া হবে। মাছের ঝোলটা করছি আমি আজকের জন্যে। তো চলো, যেহেতু মাছটা রান্না করছি তোমাদেরকে চটপট করে একটুখানি বলে দিই। মাছগুলো আগে ভেজে তুলে রেখেছি, একটু কড়া করে ভেজেছি আমি। তারপরে সর্ষের তেলে, অবশ্যই মাছ রান্না করলে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করি। হ্যাঁ তো তারপরে তেলে এমনি কোনো ফোড়ন দিলাম না, জিরে বা কালো জিরে কিচ্ছু ফোড়ন দিইনি, পেঁয়াজটা ফোড়ন দিলাম। পেঁয়াজ আর একটা গোটা টমেটোটা কেটে নিতেই হতো, আমি ভুলে গেছিলাম বলে টমেটোটা গোটা দিয়ে তারপর খুন্তি দিয়ে ওটাকে কেটে নিলাম। খানিকক্ষণ ভাজা ভাজা করার পরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আমি ব্যবহার করেছি। একটু জলের মতো দিলাম না মাঝে মশলা, সেটার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ বাটা। সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন হলুদ সব দিলাম।
দেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা খুব বেশি ভালো সেদ্ধ হয়নি, সেই জন্য দেখো মশলাটা তো আগে কষিয়ে নিয়েছি, তারপরে এখন আলুটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে ঢেকে রাখলাম। এখন খুব ভালোভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে কষানোও হয়ে গেছে সব। একটু সময় নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। তবে হ্যাঁ, মাছে একটু চিনি দিয়েছি। এই যে দেখো, অনেকে তোমরা হয়তো ভাববে যে মাছের ঝোলে আবার কেউ চিনি ব্যবহার করে নাকি। আসলে যখন আমি রান্নায় টমেটোটা দিই তখন আমি অল্প করে চিনি ব্যবহার করি। হ্যাঁ, এতে না একটা ব্যালেন্স হয় স্বাদে। ঝোলটা একটু বেশি করে দেব, যেহেতু দুবেলার ঝোল করছি সেই জন্যে। আমি বেশিরভাগ ক্ষেত্রে বড় মাছের ঝোল রান্না করলে না আদা রসুন পেঁয়াজ বাটার সাথে ঝাল হিসেবে শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করে থাকি। কিন্তু কেন জানি না মনে হলো আজকে ঝালের জন্য আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, পুরো রান্নাটা ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটাই ব্যবহার হয়েছে। আর সত্যি কাঁচা লঙ্কা বাটা দেওয়াতে, বাটা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে রান্না করার স্বাদ একরকম হয়, কাঁচা লঙ্কা থেতো করে রান্না করার স্বাদ একরকম হয়, আর কাঁচা লঙ্কা বাটা দিলে সেইটার স্বাদ কিন্তু আবার অন্যরকম। কাঁচা লঙ্কা বাটা দেওয়াতে এই ঝোলের স্বাদটা পুরো একদম বদলে গেছিলো। তো ওইদিকে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে, তারপরে ভেজে রাখা মাছটা দিলাম। এখন গ্যাসটা কমিয়ে রেখে খানিকক্ষণ সময় আমি ফোটাবো। তারপরে এই যে দেখো গরম মশলা বেটে নিলাম। গুঁড়ো মশলা ছিল, গরম মশলা গুঁড়ো ছিল, কিন্তু গরম মশলা বাটাটাই ব্যবহার করতে ইচ্ছে হলো, তাই গরম মশলাটা বেটে নিলাম। আর শিলনোড়াটাও ভালো করে ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। পাশেই দেখো বেসিন, জায়গাটা ভীষণ ছোট, সেই জন্য সমস্ত সময় এই স্পেসটা আমি পরিষ্কার রাখি। রান্নাঘরে একটা বেসিন আছে আর একটা বেসিন আছে হলো বাথরুমে। তো দুটো বেসিনই আমি সবসময় ক্লিন করে রাখি। রান্নাঘরের বেসিনে তো হাত মুখ ধোয়া হয় না, এটা শুধুমাত্র রান্নার কাজেই আমি ব্যবহার করি। আর একটা যেটা বললাম সেটা শুধুমাত্র হাত মুখ ধোয়ার কাজে ইউজ হয়। তো যাই হোক, এই যে দেখো পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। কালারটা যা এসেছিল না কাঁচা লঙ্কাটা দেওয়াতে, কালারের কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, মাঝে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এই যা। তবে যাই হোক, খেতে দুর্দান্ত হয়েছিল। তো এখন আমি সুমনের জন্য আগে তুলে নেব, যেটা আজকে ও লাঞ্চে নিয়ে গেছে। শীতের দিনে তো আগের দিন রাত্রে রান্না করে রাখলে সেইটা ফ্রিজে রাখারও প্রয়োজন পড়ে না। হ্যাঁ, পরের দিন যত বেলাতেই খাক না কেন খাবারটা ঠিক থাকে। কিন্তু এই যে আস্তে আস্তে এখন গরম পড়বে, তো রাত্রে রান্না করে রাখলেও পরদিন সকালে আমাকে আবার সেটা গরম করতে হয়, তারপর রীতিমতো ঠান্ডা করে তারপর প্যাক করতে হয়। কারণ গরম খাবারটা প্যাক করে দিলে সেটা তো নষ্ট হয়ে যাবে। এক সময়ের এক এক সমস্যা। তো হয়ে গেছে সমস্ত কিছু রান্না বান্না। রাত্রি এখন 10:30 বাজে। ইন্দ্রাক্ষীর পড়া হয়ে গেছে, সুমনও চলে এসছে অফিস থেকে, মাঝে ওকে একটু কফি করে দিয়েছি। তো এরপর আমরা রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নেব। শীতের রাত্রি তো, সেই জন্য সুমন বাড়িতে চলে আসলে ইন্দ্রাক্ষীর যদি পড়াটা হয়ে যায় আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো এই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গ্যাস ওভেন পরিষ্কার করলাম, তারপরে এই যে কতগুলো বাসন বেরিয়েছে। তো রাত্রে আমি বাসন মেজে রাখি, সেটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময়, যদি না আমার শরীরটা কোনো কারণে খারাপ থাকে তাহলে। তো প্রচণ্ড ঠান্ডা জল, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু তবুও না কাজ করতে করতে দেখবে হাতে সয়ে যায় ঠান্ডাটা। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডা জলে বাসন মাজাটা সত্যিই ভীষণ কষ্টকর। আর বেসিনের মধ্যে বাসন জড়ো করে রাখাটা এমনিতে ভালোও না, আর তাছাড়া দেখতেও ভালো লাগে না। তো হয়ে গেল, ইন্দ্রাক্ষী এসেছিলো, তাই ওকে বললাম বাসনগুলো জায়গা মতো রেখে দিতে। জায়গা মতো ও তো রাখতে পারবে না, বাসনের ঝুড়িটার সামনে নিয়ে রাখবে। তো এখানটায় এই যে দেখো আমি বেসিনটা এখন ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি রোজই করি, এর আগেও বহুবার বলেছি। বেসিনের রঙটা দেখে তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটা আমরা আসার আগে থেকে এরমই ছিল। আমি এসে দেখেছি এরকম। তখন তো আরও অবস্থাটা খারাপ ছিল। আমি ফ্লোর ক্লিনার, তারপরে যা যা দেওয়ার হয় সমস্ত কিছু দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে এই অবস্থায় এসছে। আর এখন প্রত্যেক দিন রান্নার পরে একবার দুপুরে, আর না হলে রাত্রে বেশিরভাগটা সময় করি আমি স্কচ ব্রাইট বা স্টিরুল দিয়ে ভালো করে ঘষে নিই। পরিষ্কার করা বা পরিষ্কার থাকাটা সম্পূর্ণই নিজের কাছে। যেহেতু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য তোমাদের সামনে বা ক্যামেরাতে দেখাতে আমার বিন্দু মাত্র দ্বিধা হয় না। তাহলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ নিয়ে সঠিক সময়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা।